আমি ডিভোর্সি মেয়ে বলে আমার চেয়ে দ্বিগুণ বয়সে 40-45 বছরে এক বুড়োকে বিয়ে করব। তাও সে আবার পায়ে হেঁটে চলতে পারে না। মারিয়ার কণ্ঠস্বরে যেন এক আকাশ ঘেনা আর হতাশা ঝরে পড়ল। নিজের ভাগ্যকে কিছুতেই মেনে নিতে পারছে না সে। কিন্তু মারিয়ার এই কথাই ওর মা মিলি বেগমের শরীরে যেন আগুন জ্বলে উঠল। মেয়ের মুখে এমন অবাধ্য কথা শুনে তিনি আক্রোশে মেয়ের কাছে এগিয়ে এলেন। তারপর কড়া গলায় শাসিয়ে বললেন, ওকে বিয়ে করবি না তো কাকে বিয়ে করবি? তোর মতো একটা তালাকপ্রাপ্ত মেয়েকে এই বাচ্চা সহ কে বিয়ে করবে শুনি? মায়ের এমন নিষ্ঠুর প্রশ্নে মারিয়ার বুকটা দুমড়ে মুচড়ে গেল। নিজেকে সামলে নিয়ে সে উত্তর দিল, আমি কি তালাক প্রাপ্ত ইচ্ছা করে হয়েছি নাকি? এটা যদি হয়ে থাকি তোমাদের দোষেই হয়েছি। মেয়ের মুখে দোষারোপ শুনে মিলি বেগম চিৎকার করে উঠলেন, হারামজাদি, কি বললি? আমাদের জন্য হয়েছিস তাই না? তোকে জন্ম দেওয়াই ভুল ছিল আমার। মারিয়াও আজ আর চুপ থাকতে পারল না। বুকের জমানো সব কষ্ট উগরে দিয়ে বলল, এখন তো তাই বলবি? বিয়ে দেওয়ার আগে খোঁজ নিয়ে দেখোনি ছেলে আর তার পরিবার কেমন? শুধু দেখিছো ছেলে প্রতিষ্ঠিত, ভালো টাকা ইনকাম করে, আর তা দেখে মাত্র 14 বছর বয়সে একজন 30-32 বছর বয়সী ছেলের হাতে তুলে দিয়েছো। আর তাদের কাছে আমি দিনের পর দিন অত্যাচারিত হয়েছি। এইসব তোমাদের জন্যই হয়েছে। কি দরকার ছিল এত তাড়াতাড়ি বিয়ের? মারিয়ার কথা শেষ হতে না হতে মিলি বেগম প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মারিয়ার গালে কষে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়ের শব্দে ঘরটা যেন কেঁপে উঠল। মারিয়া হাত দিয়ে নিজের গাল চেপে ধরল। অপমানে আর কষ্টে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আর একটি কথাও না বলে নিজের ঘরে এসে বিছানার ওপর বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখনই ওর 4 বছর বয়সী ফুটফুটে ছেলে মেঘ হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এলো। ছোট্ট হাতে মায়ের ভেজা গাল স্পর্শ করে বলল, আম্মু তুমি কাঁদছো কেন? নানি আবার তোমায় বকেছে? কেঁদো না আম্মু, আমি যখন বড় হয়ে যাব তখন তোমায় আর কাঁদতে দেব না। এতটুকু ছেলের মুখে থেকে এমন দায়িত্বশীল কথা শুনে মারিয়ার বুকটা হো হো করে উঠল। সে মেঘকে জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে লাগলো। মেঘও তার ছোট্ট 2 হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে রাখলো। দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে মিলি বেগম নিজেও চোখের কোণে জমে থাকা জল মুছে সরে গেলেন। কঠিন হলেও তিনি তো মা, কিন্তু সমাজের ভয়ে আজ তিনি পাথরের মতো আচরণ করছেন। মারিয়া সবে 24 বছর বয়সে পা রেখেছে। অসম্ভব সুন্দরী সে, যার কারণে মাত্র 13 বছর বয়স থেকেই তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। কিন্তু মারিয়ার মা বাবার মন মতো কোনো পাত্রই পছন্দ হচ্ছিল না। অবশেষে শিমুল নামের এক ছেলেকে তাদের পছন্দ হলো। শিমুলের বয়সটা মারিয়ার তুলনায় অনেক বেশি হলেও সে সব দিক দিয়ে প্রতিষ্ঠিত ছিল। 14 বছর পূর্ণ হওয়ার আগেই মারিয়া বিয়ে হয়ে যায় শিমুলের সাথে। মারিয়া কখনো আপত্তি করেনি, মা বাবার সিদ্ধান্তকে সবসময় গুরুত্ব দিয়েছে। বিয়ের প্রথম 1.5-2 বছর ভালোই কাটছিল, কিন্তু এরপর থেকে শুরু হয় মারিয়ার ওপর নরক যন্ত্রণা। বিশেষ করে মারিয়ার শাশুড়ি আর বড় যা তাকে সহ্য করতে পারতেন না। মারিয়া সব মুখ বুজে সহ্য করত, কারণ শিমুল তখনও তাকে ভালোবাসত। কিন্তু এক সময় শিমুলও বদলে যায়। মা আর ভাবির প্ররোচনায় সেও মারিয়ার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। মারিয়া কয়েকবার বাবার বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু সমাজ আর লোক লজ্জায় ভয়ে তার বাবা মা বুঝিয়ে আবার তাকে ওই নরকে পাঠিয়ে দেয়। এরপর মেঘের জন্ম হয়। মেঘের যখন 1.5 বছর বয়স, তখন শাশুড়ি আর যা মিলে কুফরি কাজের মাধ্যমে মারিয়াকে প্রাণ মানসিক ভারসাম্যহীন করে তোলে। সব জেনেও শিমুল প্রতিবাদ করেনি, উল্টো মারিয়াকে ডিভোর্স দিয়ে দেয়। তখন থেকে মারিয়া বাবার বাড়িতে প্রতিবেশী আর আত্মীয় স্বজনের কটু কথার যেন শেষ নেই। সবার ভাবখানা এমন যেন সব দোষ মারিয়ারই। মেঘকে বুকে জড়িয়ে অনেকক্ষণ আদর করলো মারিয়া। তারপর সলসল চোখে ছেলেকে জিজ্ঞেস করলো,
বাবা, আমি যদি কোথাও চলে যাই তাহলে কি কষ্ট পাবে তুমি? মেঘ মায়ের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেব না আম্মু। মারিয়া আবার কান্নায় ভেঙে পড়ল। এই কলিজার টুকরাকে ছেড়ে সে কিভাবে থাকবে? ঠিক তখনই মিলি বেগম ঘরে ঢুকলেন। কঠিন গলায় বললেন, আজ বিকেলে তোকে দেখতে আসবে। আর একটা কথা, ওই ছেলে মেঘকে মেনে নিয়েছে। বিয়েটা হলে তোর ভালোই হবে। ছেলেটাও বাবা পাবে আর তোকেও মানুষের কথা শুনতে হবে না। হয়তো ছেলেটার বয়স বেশি আর হাঁটতে পারে না, তারপরও মানুষের কথা শোনার চেয়ে বিয়ে করে সবার মুখ বন্ধ করা ভালো। মারিয়া পাথরের মতো শক্ত হয়ে উত্তর দিল, আমি মানুষের কথার পরোয়া করি না। মিলি বেগম আর কিছু না বলে চলে গেলেন। মারিয়া জানতো তার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। তার নামের পাশে আজ ডিভোর্সি তকমা লেগেছে, তাই নিজের পছন্দ মতো বাঁচার অধিকার সে হারিয়েছে। বিকেলবেলা পাত্রপক্ষ মারিয়াকে দেখতে এলো। মারিয়ার ভাবি তাকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিলেন। নীল শাড়িটা গায়ে জড়াতেই মারিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আয়নার দিকে তাকিয়ে সে ভাবল, এই রঙটা একজনের খুব প্রিয়। সে যদি আজ মারিয়ার বিয়ের কথা শোনে, ঠিক থাকতে পারবে তো? ছেলেপক্ষের সামনে মারিয়াকে আনা হলো। সে আর চোখে পাত্রের দিকে তাকালো। হুইল চেয়ারে বসে থাকা ছেলেটিকে বেশ স্মার্ট মনে হলো। মুখে সাদা কালো চাপ দাড়ি, পরনে স্যুট প্যান্ট। নাম ইরফান শিকদার, সাথে শুধু তার মামা আর মামি এসেছেন। ইরফান যেভাবে মারিয়ার দিকে তাকাচ্ছিল তা মারিয়ার কাছে অস্বস্তিকর ও বিরক্তিকর মনে হলো। মেঘকে ওর ভাবি অন্য রুমে আটকে রেখেছেন। অবশেষে বিয়ের দিন ধার্য হলো। মাত্র 3 দিন পর মারিয়ার বিয়ে। নিজের ঘরে এসে মারিয়া কান্নায় ভেঙে পড়ল। ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই সামিউলের আইডি থেকে অনেকগুলো মেসেজ ভেসে উঠল। মারিয়াকে অনলাইনে না পেয়ে ছেলেটা পাগলের মতো মেসেজ পাঠিয়েছে। মারিয়া মেসেজগুলো পড়তে লাগলো আর চোখ দিয়ে জল ফেলতে লাগলো। শেষে বুকটা পাথর করে সে লিখল, সামিউর, তুমি আমায় ভুলে যাও। 3 দিন পর আমার বিয়ে। আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করে তুমি কখনো সুখী হবে না। আর আমাকে তোমার মা বাবা কখনো মেনে নেবে না। একটু পরে সামিউলের রিপ্লাই এলো, এসব কি বলছো মারিয়া? আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মারিয়া জানে এই সম্পর্ক পূর্ণতা পাবে না, তাই কঠোর হয়ে লিখল, এসব ছেলে মানুষই বাদ দাও আর আমায় ভুলে যাও। পারলে আমায় মাফ করে দিও। বাই। মারিয়া আইডি ডিঅ্যাক্টিভ করে ফোন বন্ধ করে দিল। সামিউলের সাথে 1 বছর আগে ফেসবুকে পরিচয়। সামিউলই একমাত্র মানুষ যে মারিয়াকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু সমাজে একজন ডিভোর্সি মেয়ের সাথে অবিবাহিত ছেলের বিয়ে কখনোই মেনে নেবে না। মারিয়ার খুব খারাপ লাগছিল। সামিউলকে ভোলা তার পক্ষে সহজ হবে না। 3 দিন পর ইরফান শিকদারের সাথে মারিয়ার বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় মেঘ মারিয়ার গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো, আম্মু যেও না, আমাকে ছেড়ে যেও না। ছেলের কান্নার আকুতিতে উপস্থিত সবার চোখে জল চলে এলো। সন্তানকে ফেলে অন্যের সংসারে চলে যাওয়া যে কতটা কষ্টের তা একমাত্র ওই মাই জানে। এক সময় জোর করে মেঘকে মারিয়ার কোলে থেকে সারিয়ে মিলি বেগম কোলে নিলেন। মারিয়া কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো। জানালা দিয়ে মারিয়া দেখলো রাস্তার ধারে সামিউল দাঁড়িয়ে আছে, মুখটা মলিন, চোখে রাজ্যের হতাশা। দৃশ্যটা মারিয়ার কষ্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। ঘন্টা কয়েক পর গাড়ি থামলো বিশাল এক বাংলো বাড়ির সামনে। চারদিকে উঁচু প্রাচীর, ভেতরে অনেক গাছগাছালি। রাতের অন্ধকারে গাছগুলোকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল। গেটের সামনে কয়েকজন মেয়েও ছিল। হই হুল্লোড় করে মারিয়াকে বরণ করে নিল। মারিয়াকে একটা ঘরে বসিয়ে রাখা হলো। তার বয়সী অনেক মেয়ে তাকে ঘিরে গল্প করতে লাগলো, কিন্তু মারিয়ার মন পড়ে আছে মেঘের কাছে। ছেলেটা কি কান্না থামিয়েছে। কিছুক্ষণ পর সবাই মারিয়াকে ফুলসজ্জার রুমে দিয়ে গেল। ফুলে ফুলে সাজানো বিছানা। মারিয়ার কাছে এই দৃশ্য নতুন নয়,
কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। সে নীরবে চোখ মুছতে লাগলো। কিছুক্ষণ পর ইরফান শিকদার হুইল চেয়ার ঠেলে রুমে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার শব্দে মারিয়ার বুকটা কেঁপে উঠল। ইরফান এগিয়ে এসে মারিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মারিয়া অস্বস্তিতে নড়ে চড়ে বসল। নীরবতা ভেঙে ইরফান বলল, আমি জানি যে তোমার আমাকে মেনে নিতে অনেক কষ্ট হবে, আর নিজের ছেলের জন্য তোমার বেশ কষ্ট হবে। এবার বাড়ি থেকে আসার সময় তোমার ছেলেকে নিয়ে এসো। তাকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসবো। আর এমনিতে আমি কখনো বাবা হতে পারবো না, তাই না হয় তোমার ছেলেকে দিয়েই নিজের পিতৃত্বের স্বাদ পূরণ করে নিব। মারিয়া অবাক হয়ে ইরফানের দিকে তাকালো। লোকটার কথায় সততা আছে। অন্য কারো সন্তানকে এভাবে মেনে নেওয়া সহজ নয়। মারিয়া কৌতূহল দমাতে না পেরে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, করো। আপনি কি জন্ম থেকে এমন, নাকি আগে ভালো ছিলেন? হয়তো কোনো দুর্ঘটনায় এমন হয়েছে। ইরফান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এমন ছিলাম না। আর 5টা ছেলের মতোই আমি ছিলাম, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে এমন হয়ে গেলাম। আমার ভালোবাসার মানুষটিও তখন আমায় ছেড়ে চলে গেল। জানো, আমার মনে হয় না যে আমার কোনো পা আছে। আমার 2 পায়ে কোনো বোধ নেই। আঘাত করলেও বুঝতে পারি না। কথাটা শুনে মারিয়ার খারাপ লাগলো। লোকটার চেহারা বলে দেয়, সুস্থ অবস্থায় সে বেশ স্মার্ট ছিল। ইরফান বেলকনির দিকে তাকিয়ে আর মনে বলল, তোমার হয়তো জানতে ইচ্ছে করছে সে কে ছিল। আমাদের প্রেমের বিয়ে ছিল। যখন সে জানতে পারলো আমি আর হাঁটতে পারবো না, তখন সে চলে গেল। মারিয়া সংক্ষেপে বলল, বুঝলাম। ইরফান আবার বলল, বিয়ের ইচ্ছা ছিল না আমার, কিন্তু নিজেও আর ঠিকভাবে চলতে পারি না। কাজের লোক ছিল, সে আমার অনেক কিছু চুরি করে পালিয়েছে, তাই বাধ্য হয়ে মামা মামি বিয়ে করালো। মারিয়া মনে মনে ভাবলো, তার মানে আমাকে অনেকটা দেখাশোনা করার জন্যই বিয়ে করে আনছে, কিন্তু মুখে কিছু বলল না। ইরফান মারিয়াকে চুপ থাকতে দেখে বলল, তুমি শুয়ে পড়ো। মনটা হয়তো তোমার অনেক খারাপ, ঘুমালে ঠিক হয়ে যাবে। আর নিজের ছেলেকে নিয়ে টেনশন করো না, ওর পুরো দায়িত্ব আমি নিলাম। আপনি ঘুমাবেন না? আমি চেয়ারে বসেই ঘুমাই প্রতিদিন। মারিয়া আর কথা বাড়ালো না। ক্লান্তিতে আর মাথার যন্ত্রণায় বিছানায় গা এলিয়ে দিতেই সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জানলা দিয়ে আসা সূর্যের আলো মুখে পড়তেই মারিয়ার ঘুম ভেঙে গেল। উঠে দেখল ইরফান রুমে নেই। সে রুম থেকে বেরিয়ে এলো। অবাক কাণ্ড, পুরো বাড়ি একদম ফাঁকা, কোথাও কোনো মানুষের সাড়া নেই। কাল রাতে যারা ছিল আজ সকাল হতে না হতেই তারা সবাই কোথায় গেল? বিষয়টা বেশ রহস্যজনক মনে হলো মারিয়ার। মারিয়া যখন এদিক ওদিক তাকাচ্ছিল, তখন ইরফান হুইল চেয়ারে করে বাগান থেকে এসে পিছন থেকে বলল, উঠে পড়েছো? কোথায় গিয়েছিলেন আপনি? এই তো বাইরে বাগানে। ও আচ্ছা, বাড়ির লোকজন কই সব? ওদের কাজ শেষ, তাই ওরা চলে গেছে। মারিয়ার মনের খটকা গেল না। ঠিক সেই মুহূর্তেই মারিয়ার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। মারিয়া ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে একটি ভয়ার্ত কণ্ঠ ভেসে এলো, মারিয়া, তোমার মা বাবা আর ছেলেসহ বাড়ির সবাই মারা গেছে। কথাটি শোনা মাত্রই মারিয়ার হাত থেকে ফোনটা ফ্লোরে আছড়ে পড়ল। পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেল তার চোখের সামনে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। মা বাবা, আদরের সন্তান মেঘ, সবাই নেই। এটা কি করে সম্ভব? মারিয়ার নিথর হয়ে দাঁড়িয়ে থাকা দেখি ইরফান হুইল চেয়ার ঘুরিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? ওভাবে পাথর হয়ে আসো কেন? মারিয়া কোনো কথা বলতে পারল না। তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। হঠাৎ সে গণবিদারী চিৎকার করে কেঁদে উঠল। ফ্লোরে বসে পড়ে ইরফানের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল, আমার মা বাবা
আমার মেঘ সবাই নাকি মারা গেছে। ইরফান চমকে উঠলেন, হোয়াট, এটা কি করে সম্ভব? কালই তো সব ঠিক ছিল। মারিয়া ইরফানের 2 পা জড়িয়ে ধরে আকুতি করতে লাগলো, আপনি দয়া করে আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি আপনার 2টি পায়ে ধরি, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু একবার আমাকে যেতে দিন। ইরফান মারিয়ার মাথায় পরম মমতায় হাত রেখে বললেন, সি, এভাবে বলছো কেন? তুমি একা যাবে না, চলো আমিও যাব। ইরফান দেরি না করে ড্রাইভারকে গাড়ি বের করার নির্দেশ দিলেন। তারপর দুজনে মিলে রওনা দিলেন মারিয়ার বাবার বাড়ির উদ্দেশ্যে। সারাটা রাস্তা মারিয়া বিলাপ করে কাঁদল। গাড়ি থেকে নামতেই মারিয়ার চোখে পড়ল উঠানে মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো 5টি লাশ। বাড়ির বাতাস ভারী হয়ে আসে মানুষের কান্নায়। মারিয়া টলতে টলতে লাশগুলোর দিকে এগিয়ে গেল। প্রতিটি লাশের মুখ দেখছে আর তার বুক ফাটা আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তুলছে। সব শেষে নিজের কলিজার টুকরা মেঘের লাশের পাশে গিয়ে ধপ করে বসে পড়ল সে। শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মারিয়া যেন বাকরুদ্ধ হয়ে গেল। যে ছেলে বলতো, আম্মু আমি বড় হলে তোমাকে আর কাঁদতে দেব না, সেই আজ আমাকে আজীবনের কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে। মারিয়া মেঘের নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে ডুগরে কেঁদে উঠল, ময়না আমার, তুই আমাকে একা করে দিয়ে কেন চলে গেলি বাবা? তুই না সব সময় বলতে আমায় আগলে রাখবে, আজ কেন এভাবে ফাঁকি দিলি? মারিয়ার কান্না কিছুতেই থামছে না। কয়েকজন প্রতিবেশী মহিলা এসে জোর করে মারিয়ার কোল থেকে মেঘকে সারিয়ে নিলেন। মারিয়া তবুও মাটির দিকে তাকিয়ে বিলাপ করতে লাগলো। ইরফান হুইল চেয়ারে বসেই মারিয়ার পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আকস্মিক এতগুলো মানুষের মৃত্যুতে পুলিশ তদন্তে এসেছে। লাশগুলো ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। ভিড়ের মধ্যে কিছু প্রতিবেশী মহিলা ফিসফিস করে বলাবলি শুরু করলো, এমন এক অপায়া মেয়েকে জন্ম দিয়েছে মিলিয়াপা, যার প্রথম স্বামীর ভাত জুটল না, আবার দ্বিতীয় স্বামীর ঘরে যেতে না যেতে বাপের বাড়ির গোষ্ঠীশুদ্ধ খেলো। ওরও মরা উচিত ছিল। সেখানে উপস্থিত ছিল সামিউল। মহিলাদের এমন নিষ্ঠুর কথা শুনে সে আর চুপ থাকতে পারল না। রাগে ফেটে পড়ে বলল, আজব মানুষ তো আপনারা। একটা মেয়ে তার পরিবারের সকল সদস্যকে হারিয়েছে, আর আপনারা এই দুঃসময়ে তার পাশে না দাঁড়িয়ে উল্টো তাকেই দোষারোপ করছেন। মৃত্যু কখনো কার কীভাবে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নিজেদের ওপর এমন বিপদ না আসা পর্যন্ত আপনারা বুঝবেন না। যত সব মূর্খের দল। সামিউলের ধমকে সবাই চুপ হয়ে গেল। সামিউলের বন্ধু ইশতিয়াক মারিয়াদের পাড়াতেই থাকে। তার মাধ্যমেই খবর পেয়ে সামিউল ছুটে এসেছে। মারিয়াকে এই অবস্থায় দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতির কারণে সে মারিয়ার কাছে গিয়ে সান্ত্বনাটুকু দিতে পারল না। একটু পর ইশতিয়াক এসে সামিউলকে বলল, কিরে, খুব খারাপ লাগছে তাই না? সামিউল দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতেই তো পারছিস, কাল মেয়েটার বিয়ে হলো, আর আজ এই অবস্থা। কতটা কষ্ট হচ্ছে ওর, অথচ দেখ আমি ওর পাশে দাঁড়াতেই পারছি না। মন খারাপ করিস না, ওর পাশে এখন ওর স্বামী আছে, আর তোর ফ্যামিলি হয়তো ওকে মেনেও নিত না, তাই বাস্তবতা মেনে নে। সামিউল চুপ করে রইল। কিছুক্ষণ পর ইশতিয়াক চিন্তিত মুখে বলল, একটা বিষয় খেয়াল করেছিস কি? প্রত্যেকটা লাশ দেখে মনে হচ্ছে কারোর শরীরে এক ফোঁটা রক্ত নেই, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে শরীরগুলো। সামিউল বুরকুসকে বলল, ব্যাপারটা আমার কাছেও অদ্ভুত লাগলো। পোস্টমর্টেম রিপোর্ট এলেই আসল রহস্য জানা যাবে। লাশ নিয়ে যাওয়ার পর মারিয়াকে ওর এক প্রতিবেশী আন্টির বাসায় নিয়ে যাওয়া হলো। ইরফানের সাথে গেলেন। মারিয়া বিছানায় পাথরের মতো বসে আছে। আন্টি বেশ কয়েকবার খাবার নিয়ে এলেন, কিন্তু মারিয়া মুখেও তুলল না। অবশেষে ইরফান খাবার হাতে নিয়ে মারিয়ার সামনে এলেন। আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে না খেয়ে থাকলে কি তারা আর ফিরে আসবে? বরং তুমি অসুস্থ হয়ে পড়বে, তার চেয়ে দোয়া করো যেন ওপারে তারা ভালো থাকেন। এখন লক্ষ্মী মেয়ের মতো একটু খেয়ে নাও। ইরফান নিজ হাতে খাবার মেখে মেয়ে মারিয়ার মুখের সামনে ধরলেন,
মারিয়া ছলছল চোখে একবার ইরফানের দিকে তাকালো। লোকটার চোখে এক অদ্ভুত মায়া। মারিয়া দু এক লোকমা খেয়ে আর খেতে পারল না। কান্নায় তার মাথা এবং চোখ প্রচণ্ড ব্যথা করছিল। সে শুয়ে পড়তেই অনুভব করলো কেউ তার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মেলে দেখল ইরফান। মারিয়া মৃদুস্বরে বলল, আপনি কষ্ট করবেন না, আমি ঠিক আছি। ইরফান কড়া অথচ কোমল গলায় বললেন, চুপ করে শুয়ে থাকো, আমার মুখে মুখে তর্ক করবে না, এটা আমার একদম পছন্দ নয়। মারিয়ার কিছু বলে না, চোখ বন্ধ করলো। মনের অজান্তেই ভাবলো লোকটা আসলেই খুব ভালো। বয়স বেশি হলেও মানুষটার ভেতর যত্নশীল একটা মন আছে। মেয়েরা তো এমন মানুষই চায় যে দুঃসময়ে বটগাছের মতো ছায়া দেবে। এদিকে পোস্টমর্টেম রিপোর্ট পুলিশকে চিন্তায় ফেলে দিল। 5 জনের মৃত্যুর কারণ তীব্র রক্ত শূন্যতা। শরীর থেকে এত রক্ত কিভাবে হাওয়া হয়ে গেল তা ডাক্তারও ব্যাখ্যা করতে পারছেন না। শরীরে কোনো ক্ষতিচিহ্ন নেই, অথচ দেহে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। কেসটা পুলিশের কাছে অত্যন্ত জটিল হয়ে দাঁড়ালো। পরদিন জানাজা শেষে দাফন সম্পূর্ণ হলো। মারিয়া কবরের পাশে শেষবারের মতো কান্নায় ভেঙে পড়ল। এরপর ইরফান মারিয়াকে নিয়ে নিজেদের বাংলো বাড়িতে ফিরে এলেন। মারিয়া মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। ঠিক মতো খাওয়া দাওয়া তার মন নেই। মেঘের স্মৃতি তাকে প্রতি মুহূর্ত তাড়া করে বেড়ায়। ইরফান সাধ্যমতে চেষ্টা করছেন তাকে সঙ্গ দিতে, স্বাভাবিক করতে। মারিয়াও ভাবল, যা হওয়ার হয়েছে, এখন নতুন জীবনে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। 3-4 দিন কেটে গেল। মারিয়া একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। একদিন সকালে ঘুম থেকে উঠে সে ইরফানকে রুমে দেখতে পেল না। কৌতূহল হলো মারিয়ার, লোকটি প্রতিদিন সকালে কোথায় যায় দেখার জন্য সে দোতলার বেলকনিতে এসে দাঁড়ালো। নিচে তাকাতেই দেখলো ইরফান হুইল চেয়ারে বসে বাগানের গাছপালায় পানি দিচ্ছেন। বিশাল বাংলোর এক কোণায় বড় একটা আম গাছ, তার নিচে একটা দোলনা। সকালের রোদের ভেজা গাছগুলো দেখতে বেশ সতেজ লাগছে। ইরফানের এই শৌখিন রূপ দেখে মারিয়ার ভালো লাগলো। সে নিচে নেমে বাগানে আসতে ইরফান খেয়াল না করে পানির পাইপ মারিয়ার দিকে ঘুরিয়ে দিলেন। ব্যাস, মুহূর্তেই মারিয়ার শরীর ভিজে একাকার। মারিয়া চমকে গিয়ে কোমরে 2 হাত রেখে কৃত্রিম রাগের সুরে বলল, এসব কি? হ্যাঁ, সকাল সকাল একদম ভিজিয়ে দিলেন তো। ইরফান অপ্রস্তুত হয়ে বললেন, ও সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি বলে কিছু বললাম না। তাই বলেই ইরফান দুষ্টুমি করে আবার মারিয়ার গায়ে পানি ছিটিয়ে দিলেন। এবার মারিয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে দৌড়ে গিয়ে ইরফানের হাত থেকে পাইপটা কেড়ে নিয়ে তার দিকে তাক করে দিল। হাসতে হাসতে বলল, দেখুন এবার কেমন লাগে। এই মারিয়ার সাথে লাগতে আসলে এমনই হবে। ইরফান হেসে বললেন, তবে রে। তিনি হুইল চেয়ার ঘুরিয়ে মারিয়ার দিকে এগিয়ে যেতে লাগলেন। মারিয়া খিলখিল করে হেসে দৌড়ে পালাতে লাগলো আর মাঝে মাঝে ইরফানের গায়ে পানি ছিটাতে লাগলো। শখের ছায়া কাটিয়ে বহুদিন পর মারিয়ার মুখে হাসি ফুটল। গোসলের পর মারিয়া ইরফানকে কাপড় পরতে সাহায্য করলো। নাস্তার টেবিলে মারিয়া আবদার করে বলল, যদি কিছু মনে না করেন, আমি কি এখান থেকে সকালে আপনার গাছগুলোতে পানি দিতে পারি? ইরফান হেসে জবাব দিলেন, হ্যাঁ নিশ্চয়ই, এখন এসব তো তোমারই। ধন্যবাদ। খাওয়া শেষ করে ইরফান বললেন, শোনো, আমি একটা জরুরি কাজে বাইরে যাব। ফিরতে বিকেল বা রাতও হতে পারে। তুমি সাবধানে থেকো, দরজা বন্ধ রেখো। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন। ইরফান চলে যাওয়ার পর বিশাল বড় বাড়িটায় মারিয়া একদম একা হয়ে পড়ল। কেমন যেন খা খা করছে চারপাশ। মারিয়ার আবার মেঘের কথা মনে পড়ে গেল। কেউ আর তাকে আম্মু বলে ডাকবে না। ভাবতেই চোখ ভিজে এলো। ফোন হাতে নিয়েই ভাবলো একবার সামিউলকে কল করবে। পরক্ষণেই ভাবলো, থাক, ছেলেটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই, সে তার মতো ভালো থাকুক। মারিয়া ফোনটা বিছানায় রেখে নিচে নেমে এলো। আম গাছের নিচে দোলনায় বসে আর মনে দুলতে লাগলো। দুপুরের নির্জনতায়
হঠাৎ মারিয়ার মনে হলো কেউ যেন আড়াল থেকে তাকে দেখছে। সে চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। মনের ভুল ভেবে সে উঠে দাঁড়ালো। হঠাৎ তার চোখ গেল দোতলার তার শোবার ঘরের বেলকনির দিকে। মারিয়ার হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। বেলকনির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আপাতমস্তক কালো পোশাকে ঢাকা এক ছায়ামূর্তি। তার চেহারা দেখা যাচ্ছে না, মাথা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। মারিয়া ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল। এই বাড়িতে তো সে ছাড়া আর কেউ নেই, তবে এই লোকটি কি? চোর ডাকাত নয়তো? মারিয়া সাহসে বুক বাঁধল। রহস্যটা তাকে ভেদ করতেই হবে। সে দরজার পাশে থেকে শক্ত এবং লোহার রড হাতে তুলে নিল। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সেই ছায়ামূর্তির মুখোমুখি হওয়ার জন্য। মারিয়া রড হাতে ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো। তারপর আস্তে আস্তে পা টিপে টিপে ওপরে উঠে গেল। মারিয়ার একটু একটু ভয় করছে, কিন্তু তারপরও শক্ত করে রড হাতে নিয়ে ওর রুমের দরজার সামনে গিয়ে দেখলো কালো কাপড়ে জড়ানো লোকটি আগের মতোই একইভাবে দাঁড়িয়ে আছে। মারিয়া ভেতরে ঢুকে পিছন থেকে বলল, কে আপনি? আর এই বাড়ির ভেতরে আপনার ঢোকার সাহস হলো কী করে? মারিয়ার কথায় কোনো জবাব এলো না। তাই মারিয়া একটু রেগে গিয়ে আবার বলল, কি হলো? আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? বয়রা নাকি আপনি যে কানে শুনতে পান না? মারিয়া এবার বিরক্ত হয়ে ওর এক হাতে লোকটির কাঁধে হাত দেওয়ার মাত্রই সে মাটিতে পড়ে গেল। মারিয়া তখন পড়ে যাওয়া লোকটির জায়গায় কালো কাপড়ের মধ্যে থাকা একটা কঙ্কাল দেখে রড ফেলে দিয়ে জোরে চিৎকার করে উঠল। ভয়ে মারিয়ার হাত পা থরথর করে কাঁপছে। এটা কি দেখছে সে? মারিয়ার কাঁপতে কাঁপতে আবার সেটির দিকে তাকিয়ে দেখলো সেখানে আর কিছু নেই। মারিয়া অবাক হয়ে গেল এমন কাণ্ড দেখে। এখনই সে যে জিনিসটা দেখে ভয়ে চিৎকার করলো, হঠাৎ করে সেই জিনিসটা কোথায় গায়েব হয়ে গেল। সেই কঙ্কালকে দেখতে না পেরে মারিয়ার ভয় কিছুটা দূর হয়ে গেল। মারিয়া বেলকনিতে এসে দেখতে লাগলো যে সেটি আসলে কোথায় গেল, কিন্তু কোনো কিছু মারিয়ার নজরে আসলো না। মারিয়ার কেমন জানি ভেতরটা ভয় ভয় করছে। এমন সময় বাইরে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হয়ে উঠল। মারিয়া আওয়াজ শুনে তাড়াতাড়ি রড হাতের নিচে গিয়ে দেখলো দবদবে একটা সাদা বিড়াল রান্নাঘর হতে পাতিল ফেলে দিয়ে দৌড়ে পালালো। মারিয়া রড দরজার কাছে রেখে রুমে এসে টিভি চালু করে বসে থেকে দেখছে। মারিয়া টিভি দেখছিল, তখন ওর মনে হলো যে আবার কেউ ওকে আড়াল থেকে দেখছে। মারিয়া এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। মনে মনে ভাবলো বাড়িতে একা আছে বলে হয়তো এমন মনে হচ্ছে। আবার সে টিভি দেখায় মনোযোগ দিল। মারিয়ার চোখ হঠাৎ দরজার দিকে যেতে দেখলো ছায়ার মতো কিছু একটা সরে গেল, যা দেখে মারিয়ার বুকের ভেতর স্যাঁত করে উঠল। মারিয়া সেখানে বসা থেকে বলে উঠল, কে ওখানে? কোন সারা শব্দ এলো না। তাই মারিয়া উঠে গিয়ে দেখলো সেই সাদা বিড়াল একটা ইঁদুর ধরে সেটাকে খাচ্ছে। সেটা দেখে মারিয়া হেসে উঠে বলল, ওরে বিল্লি তুই! আমি তো ভেবেছিলাম কি না কি। যাই হোক, একটা ইঁদুর ধরে ভালো করছিস। আজ এর জন্য তোকে দুপুরে একটা মাছ খাওয়াবো। মারিয়া টিভি দেখতে দেখতে সোফার ওপর শুয়ে ঘুমিয়ে পড়লে হঠাৎ মারিয়ার কানের কাছে কেউ মুখ এনে বলল, মরবি, তুইও মরবি। তোর মৃত্যু খুব নিকটে, বাঁচতে চাইলে আমার ইচ্ছা পূরণ কর। আর তখনই মারিয়ার ঘুম ভেঙে গেল। মারিয়া ভয়ে একদম ঘামছে। মারিয়া তাকিয়ে দেখলো ওর সামনে মেঝেতে সেই বিড়াল বসে ওর দিকে তাকে ম্যাও বলে উঠল। মারিয়াকে কে বলল কথাটা? মারিয়া আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তাহলে এমন কথা কে বলল? আর কিসের ইচ্ছা পূরণ করার কথা বলল যেটা না করলে ওর মরতে হবে? মারিয়া বেশ ভয় লাগছে। সকাল থেকে এসব কি হচ্ছে ওর সাথে? মারিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 2টা বাজে। প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছে সে। মনে মনে ভাবলো স্বপ্নে হয়তো এসব দেখেছে। কিছু কিছু স্বপ্ন বাস্তবের মতো মনে হয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দুপুরে খাবার খেলো,
খেতে খেতে ইরফানের কথা মনে হতে ফোন বের করে নিয়ে আসলো ওকে কল করার জন্য। কিন্তু মারিয়া দেখলো একটু নেটওয়ার্কও নেই। হঠাৎ নেটওয়ার্ক নেই দেখে একটু অবাকই হলো। যে কদিন ধরে এ বাড়িতে এসেছে সে কদিন ফোনে একদম ফুল নেটওয়ার্ক দেখছে না, আজ হঠাৎ কি হলো। মারিয়া আর না ভেবে ফোন ওর পাশের টেবিলে রেখে বসে থেকে খাবার খেলো। তারপর মারিয়া ভাবলো এবার একটু ইরফানের মামার বাড়ি থেকে ঘুরে আসা যাক। মারিয়া দরজা বন্ধ করে বাইরে এসে দেখলো আশেপাশে খুব একটা বাড়ির ঘর নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সেই বাড়িগুলোতে অনেক দিন কেউ থাকে না। ইরফানের বাড়ি থেকে ওর মামার বাড়ি দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। মারিয়া হেঁটে হেঁটে সেই বাড়ি দিকে গেল। মারিয়া বাড়ি আগে কখনো দেখেনি। ইরফান বলেছিল বাড়িটার গেটের সামনে একটা বড় বটগাছ আছে, আর সেটা আন্দাজ করে মারিয়া গেল। একটু দূর যেতেই আবার একটা বাংলো বাড়ি দেখতে পেল, যে বাড়ির ভেতর একটা বিশাল বড় বটগাছ। মারিয়া মনে মনে বলল নিশ্চয়ই এই বাড়িটাই হবে। মারিয়া সেই বাড়ির সামনে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনে বিশাল বড় ফাঁকা জায়গা, সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো রয়েছে, কিন্তু গাছের গোড়ায় অসংখ্য আগাছা জন্মে আছে। এমনকি বাড়ির উঠানে অনেক পাতা পড়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ পরিষ্কার করে না। দরজাটাও কেমন মরিচা ধরা। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে। আর পুরো বাড়িটার পরিবেশ একদম নিস্তব্ধ। মারিয়া বাড়ির দরজার সামনে গিয়ে মামিকে ডাকলো। মামি বাসায় আছেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। মারিয়া দরজায় হালকা টোকা দিতে দরজা একটা আওয়াজ করে খুলে গেল। মারিয়া ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকতেই ব্যবসা একটা গন্ধ নাকে এসে লাগলো। মারিয়া ভেতরটা দেখে একদম অবাক হয়ে গেল। বাড়ির ভেতর ধুলো বালি জমে একাকার। বাড়ির প্রতিটা জিনিসের ওপর সাদা কাপড় বিছানো, সেই কাপড়ের ওপর ধুলো জমেছে সেটা দেখাই যাচ্ছে। মারিয়া ভাবতে লাগলো এই বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ কেউ থাকে না। তাহলে ওর মামা মামিরা এখানে থাকে, সেই কথাটি কি মিথ্যা? ইরফান মারিয়াকে মিথ্যা কেনই বা বলবে? এমন সময় ছোট বাচ্চার খিলখিলিয়ে হাসির শব্দ পেল। মারিয়া পিছনে তাকিয়ে যা দেখলো, এতে ওর পুরো শরীর হিম হয়ে গেল। মারিয়ার ছেলে মেঘ ওর পিছনে দাঁড়িয়ে আছে। ছেলেকে দেখে মারিয়ার চোখে পানি চলে আসলো। মারিয়া কিছু বলার আগে মেঘ বলল, আম্মু তুমি আমায় দেখতে এসেছো? আমার আম্মু অনেক ভালো, আমায় ছাড়া থাকতেই পারে না। মারিয়া এগিয়ে গিয়ে ছেলের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, সত্যি সোনা পাখি, আমি তোকে ছাড়া একটুও থাকতে পারি না। তুই এখানে কি করিস বাবা? আমি তো এখানেই থাকি। তুমি কাঁদছো কেন? জানো না তুমি কাঁদলে আমার কষ্ট হয়। মারিয়া তখন নিজের চোখ মুছে বলল, আর কাঁদবো না, ঠিক আছে। আচ্ছা, এবার তোকে আমার সাথে নিয়ে যাব, চল। এই বলে মারিয়া মেঘকে ধরতে লাগলো, কিন্তু ওর শরীর স্পর্শ করতে না পেরে মেঘের দিকে চোখ বড় বড় করে তাকালো। মেঘকে দেখে মারিয়া এতক্ষণ ভুলে গিয়েছিল যে মেঘ মারা গেছে। মারিয়া ধরতে পারল না দেখে মেঘ জোরে জোরে হাসতে লাগলো। মেঘের চেহারা কেমন যেন পাল্টে যাচ্ছে, পুরো চেহারা মুহূর্তে সাদা ফ্যাকাশে হয়ে গেল। মারিয়ার বেশ ভয় হচ্ছে নিজের ছেলেকে দেখে। মারিয়া ভয়ে পিছিয়ে যেতে লাগলো। তখন মেঘ বলল, মারা যাওয়ার পর নিজের আপন মা সন্তানকে ভয় পায়। হা 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 হা। মেঘের এই কথাটি মারিয়ার বুকে তীরের মতো আঘাত করলো। মারিয়া দৌড়ে মেঘের কাছে এসে বলল, দেখ বাবা, আমি তোকে একটুও ভয় পাচ্ছি না। মেঘ তখন চিৎকার করে বলল, তুমি চলে যাও আম্মু, নয়তো ওরা তোমাকেও মেরে ফেলবে। মারিয়া অবাক হয়ে বলল, কে মেরে ফেলবে? ও আসছে, তুমি চলে যাও। এই বলে মেঘ দৌড়ে সিঁড়ি দিয়ে বাড়ির ছাদে যেতে লাগলো। মারিয়া মেঘের পিছু পিছু দৌড়াতে লাগলো। এমন সময় কালো কিছু একটা উড়ে এসে মেঘকে সহ অদৃশ্য হয়ে গেল। মারিয়া মেঘ বলে চিৎকার করে সেখানে বসে থেকে কাঁদতে লাগলো। এমন সময় ওর কানে কারক গঙ্গানির আওয়াজ ভেসে আসলো। তখন মারিয়ার মেঘের কথা মনে পড়ে গেল। তাই মারিয়া আর দেরি না করে নিজের চোখ মুছে সেখান থেকে বেরিয়ে পড়ল। মারিয়া বাসায় আসার পর ভাবতে লাগলো ওর পরিবারের মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো
রহস্য আছে, যেটা সব কিছুর আড়ালে। মৃত্যুর কারণটা সত্যি খুব রহস্যজনক। এসব খুঁজে বের করতে হবে। আর একবার যদি সে হত্যাকারী খুঁজে পায়, তা তো নিজ হাতে তাকে শেষ করে দিবে। এই ভেবে মারিয়ার আগে ফুঁসতে লাগলো। এমন সময় দরজা খোলার আওয়াজ হলো। মারিয়া বেলকনিতে এসে দেখলো ইরফান এসেছে। মারিয়া তাড়াতাড়ি করে বাইরে গিয়ে ইরফানকে নিয়ে ভেতরে আসলো। মারিয়া ইরফানকে বলল, কোথায় গিয়েছিলেন আপনি জানতে পারি? ইরফান হেসে জবাব দিল, পরে এক সময় বলবো। কেমন? আপনার ইচ্ছা। ইরফানকে পোশাক বদলাতে মারিয়া সাহায্য করলো। এরপর মারিয়া ইরফানকে নিয়ে বাইরে আসলো। মারিয়া ইরফানের থেকে এসব ঘটনা গোপন করলো। কিছু বলল না, শুধু বলল, আমি আপনার মামার বাসায় গিয়েছিলাম, কিন্তু তাদের কাউকে বাড়িতে পেলাম না তো। ও আচ্ছা, এখন পাবে না তো? মামা আর মামি সারাদিন তাদের একটা অফিসে আছে, সেখানে থাকে। সন্ধ্যার একটু আগে বাসায় আসে ও। মারিয়ার কাছে ইরফানের বলা কথাগুলো কেমন জানি খটকা লাগলো, কিন্তু কিছু বলল না। তখন ইরফান বলল, সন্ধ্যায় মামার বাসায় তোমাকে নিয়ে যাবনি। ঠিক আছে। সন্ধ্যার পর ইরফান মারিয়াকে নিয়ে মামার বাড়ির দিকে গেল। রাস্তা একদম নির্জন। আশেপাশে থাকা বাড়িগুলোতে লাইট জ্বলছে, কিন্তু দেখে মনে হচ্ছে না কোনো লোকজন আছে। মারিয়া বলল, এই এলাকাটা একদম ভুতুড়ে টাইপের, তাই না? ঠিক বলেছ। এখানে মানুষজনের আনাগোনা খুব কম, তাই বাড়িটা এখানে কিনেছি। আমার অবশ্য নির্জন জায়গা খুব ভালো লাগে। মানুষের সাথে মেলামেশা করার চেয়ে নির্জন জায়গায় একা বসে প্রকৃতির সাথে কথা বলা ভালো। একদম ঠিক বলেছেন। দূর থেকে মারিয়া দেখলো ইরফানের মামার বাড়ির সামনে লাইট জ্বলছে। বাড়িটার আশেপাশে বেশ আলোকিত লাগছে। মারিয়া ইরফানকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটা দেখে মারিয়ার বেশ অবাক লাগছে। বাড়ির ভেতরে সব কিছু একদম পরিষ্কার, এমনকি দরজাটা দেখেও মনে হচ্ছে একদম নতুন। অথচ সে একা যখন এসেছিল তখন এসব কিছু ছিল না। মারিয়ার ইরফান আর গেটের সামনে দাঁড়ালো। ইরফান মারিয়াকে দরজা নক করতে বলল। মারিয়া কি করবে বুঝতে পারছে না। সে নিজে দেখেছে যে ভেতরে অবস্থা দেখে মনে হয় অনেক দিন কেউ থাকে না সেখানে। এখন ওর মামা মামি আসবে কি করে, সেটা দেখে অবাক হচ্ছে। তারপরও সব সংকোচ দূর করে দরজায় নক করলো। একটু বাদে ইরফানের মামি এসে দরজা খুলে দিল। মারিয়া ইরফানকে নিয়ে ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। ভেতরটা দেখে মনে হচ্ছে সব কিছু একদম নতুন। সব জিনিসপত্র কেমন যেন চকচক করছে। এটা কি করে সম্ভব সেটা ভেবে মারিয়া অবাক হয়ে যাচ্ছে, কিন্তু সে কাউকে কিছু বুঝতে দিল না। নিজেদের মতো করে গল্প করতে লাগলো। মারিয়া ইরফানের মামার বাড়িতে প্রায় ঘন্টাখানেক বসে থেকে গল্প করলো। মারিয়া জানতে পারল যে ইরফানের মামার দুই ছেলে দুইজনই বউ বাচ্চা নিয়ে বিদেশ থাকে। ওনাদের নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এই শেষ বয়সে ওনারা নিজ দেশ ছেড়ে যেতে চায়নি। মারিয়া বাসায় ফিরে আসার পর থেকে ভাবছে এখন তো সব কিছু স্বাভাবিক লাগলো, কিন্তু যখন সে একা গিয়েছিল তখন পুরো বাড়ি অমন লাগছিল কেন? মারিয়ার কাছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। এমন সময় ইরফান বলল, তোমাকে কেমন জানি চিন্তিত দেখাচ্ছে। কোনো কিছু কি হয়েছে তোমার? মারিয়া ইরফানের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তেমন কিছু না, মা বাবার কথা মনে পড়ছে। বিশেষ করে আমার ছেলের কথা বেশি মনে পড়ছে। মনে পড়াই স্বাভাবিক। ভেবেছিলাম তোমার ছেলের কাছে থেকে বাবা ডাক শুনে বাবা হওয়ার স্বাদ পূরণ করব, কিন্তু সেটা আর হলো না। মারিয়া চুপ করে মাথা নিচু করে আছে। ইরফান বলল, থাক, মন খারাপ করো না, রাতের খাবারটা খেয়ে নিই চলো। চলুন। মারিয়া আর ইরফান বসে থেকে রাতের খাবার খেলো। তারপর দুজনের রুমে এসে বসে আছে। ইরফান জানালার সামনে গিয়ে সেখান থেকে চাঁদ দেখছে। মারিয়া গিয়ে ইরফানের পাশে দাঁড়ালো। তখন ইরফান হালকা হেসে বলল, আজকের চাঁদ কিন্তু অনেক সুন্দর, তাই না? খুব সুন্দর। আজ পূর্ণিমার রাত, আর আজকের রাত আমার জন্য খুব উপকারী একটা রাত। ইরফানের কথা শুনে মারিয়া অবাক হয়ে বলল, আপনার জন্য উপকারী রাত বলতে আপনার কথাটির মানে আমি বুঝলাম না।
কিছু না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আপনি শুবেন না? আমি তো শুতে পারি না। মারিয়া আর কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। ইরফানের কথা ভেবে খুব খারাপ লাগছে মারিয়ার। না জানি সে বেচারা কতদিন ধরে এভাবে বসে বসে রাত পার করে। একটু বাদে মারিয়ার চোখে ঘুম এসে গেল। হঠাৎ বজ্রপাতের আওয়াজে মারিয়ার ঘুম ভেঙে গেল। মারিয়া চোখ খুলে দেখল চারদিকে কুটকুটে অন্ধকার। নিজের হাত পা দেখার মতো আলো রুমের মধ্যে নেই। মাঝে মাঝে বিজলি চমকানোর আলোয় ভেতরটা আলোকিত হয়ে উঠছেন। আর বেশ জোরে জোরে বাজ পড়ছে, সেই সাথে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়েছে। মারিয়া ঝড় আর বজ্রপাতকে বেশ ভয় পায়। মারিয়া ইরফানকে বলল, এই যে শুনছেন, আমার না খুব ভয় করছে। কিন্তু মারিয়ার কথা কোনো জবাব এলো না। মারিয়া ওর বালিশের পাশ থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো ইরফান নেই। মারিয়া মনে মনে বলল, এত রাতে উনি কই গেলেন। মারিয়া বিছানা ছেড়ে উঠে ফ্ল্যাশ নিয়ে বাথরুমের দিকে যেতে লাগলো। ভাবলো বাথরুমে গেছে কি না, কিন্তু বাথরুমে গিয়ে দেখলো ইরফান সেখানে নেই। এত রাতে লোকটা গেল কোথায়? হঠাৎ জোরে বাজ পড়লো। মারিয়া চিৎকার দিয়ে দুই হাত দিয়ে কান ধরলো। মারিয়া জোরে জোরে শ্বাস ফেলেছে। এদিকে ইরফান নেই, সেজন্য ওর চিন্তা হচ্ছে। মারিয়া রুম থেকে বেরিয়ে এদিক ওদিক দেখছে, কিন্তু কোথাও ইরফান নেই। হঠাৎ মারিয়া কিছু একটার আওয়াজ শুনে থেমে গেল। আওয়াজ শুনতে অনেকটা হাড় কড়মড় করে চিবিয়ে খাওয়ার আওয়াজের মতো। মারিয়া হার্টবিট দ্রুত চলতে শুরু করেছে। তাই মারিয়া ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসলো। কি যেন ভেবে সে একবার বেলকনিতে আসলো। বেলকনিতে এসে নিচের দিকে তাকাতেই দেখলো সেখানে একটা ঘোড়া দাঁড় করানো। মারিয়া ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, এই ঘোড়াটি কার আর এটা এখানে কি করছে। এমন সময় আবার বাজ পড়ল। মারিয়া আবার দু হাত দিয়ে কান চেপে ধরল। তারপর আকাশের দিকে তাকাতেই যা দেখলো, এতে ওর কলিজা শুকিয়ে গেল। বাড়ির ছাদ থেকে একটু উঁচুতে অসংখ্য কালো অর্শিরি ছায়া চক্রাকারে ঘোরাঘুরি করছে। মারিয়া এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে ফেলল। আর এমন সময় সেই ঘোড়ার ওপর কারো কুসকুসে একটা দানব আকৃতির মানুষ এসে ঘোড়ার ওপর বসলো। মাথায় তার শিং এর মতো কিছু একটা দেখা যাচ্ছে। মারিয়া এটা দেখে আরও ভয় পেয়ে গেল। হঠাৎ ঘোড়া যেতে শুরু করলো। তারপর ঘোড়ায় থাকা লোকটি মারিয়ার দিকে তাকালো। মারিয়া লোকটির লাল চোখ বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা দেখে জোরে চিৎকার করে উঠল। এমন সময় ইরফান পিছন থেকে বলে উঠল, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? এখানে একজন ভয়ঙ্কর চেহারায় লোক দাঁড়িয়ে আছে ঘোড়া নিয়ে। আর আমি এমন সময় কান চলে এলো। ইরফান হুইল চেয়ার নিয়ে বেলকনিতে গিয়ে বলল, এখানে তো কেউ নেই, আর এত রাতে এখানে ঘোড়া আসবে কোথা থেকে? আমি দেখেছি এখানে কেউ ছিল, কেউ নেই। বিশ্বাস না হলে এসে দেখো। মারিয়া ভয়ে ভয়ে বেলকনিতে গিয়ে দেখলো সত্যি সেখানে কেউ নেই। আর একটা জিনিস দেখে অবাক হচ্ছে, হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে গেল কি করে? মারিয়া বলল, তার ঘোড়া এখানে দাঁড়িয়েছিল আর সে চলে গেছে। ইরফান হেসে উঠে বলল, আরে পাগল, কিছু হয়নি। সম্ভবত তুমি ভয়ানক কোনো স্বপ্ন দেখেছো। স্বপ্ন না, সত্যি দেখেছিলাম আমি। আর আপনি কই ছিলেন এতক্ষণ? কত খুঁজলাম, আপনাকে দেখতে না পেয়ে আমি উঠে পড়ছি। আমি তো এখানে বসেছিলাম অনেকক্ষণ যাবৎ, দেখছিলাম তোমার মুখ থেকে গঙ্গানি বের হচ্ছে। তারপর হঠাৎ তুমি বিছানা ছেড়ে উঠে বেলকনির সামনে গিয়ে চিৎকার করলে। ইরফানের কথা শুনে মারিয়া থ মেরে দাঁড়িয়ে আছে। সে বেশ অবাক হয়ে ভাবছে, ইরফানের সব কি বলছে। সব কিছু কেমন জানি মারিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। মারিয়া বলল, এসব কি বলছেন আপনি? আমি যা দেখেছি সেটা সজাগ অবস্থায় দেখেছি। আর যখন কারেন্ট ছিল না তখন আমি ভয়ে আপনাকে দেখেছিলাম, কিন্তু আপনি ছিলেন না। তাই ফোনের লাইট নিয়ে আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আপনাকে কোথাও পাইনি। এই যে দেখুন, আমার হাতে ফোন আছে। ইরফান তখন মারিয়ার কাছে এসে বলল, যখন কারেন্ট যায়নি তখন তুমি আমায় খুঁজবে কি করে? আর আমি তো এখানে বসেছিলাম, কোথাও যাইনি, আমি সত্যি বলছি।
কিন্তু এটা কি করতে হতে পারে? যখন আপনাকে খুঁজছিলাম তখন বাইরে ঝড় হচ্ছিল, বাইরে কোনো ঝড় হয়নি। বিশ্বাস না হলে গিয়ে দেখো। মাঝে মধ্যে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো দেখে মনে হয় স্বপ্নের ভিতরে কাজগুলো বাস্তবে করছি। আর আজ এটা তোমার সাথে হয়েছে। মারিয়ার কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। সে কি এসব আসলে স্বপ্ন দেখেছে নাকি বাস্তবে ঘটেছে? এটা ভাবতে ভাবতেই মারিয়া মাথা ব্যথা শুরু হয়ে গেল। মারিয়ার কাছে পুরো ঘটনা স্পষ্ট, যে যা ঘটেছে সব সত্যি ঘটেছে, কোনো স্বপ্ন ছিল না। কিন্তু ইরফান এটাকে স্বপ্ন বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু কেন? সকালবেলা মারিয়া ঘুম থেকে উঠে নিচে এসে সেই ফুলের গাছে পানি দিচ্ছে। ইরফান একটু দূরে বসে আছে। মারিয়া ওদের বেলকনি বরাবর যে গাছগুলো রয়েছে সেখানে পানি দেওয়ার জন্য এগিয়ে আসছিল, আর তখন দেখলো সেখানে ঘোড়ার পায়ের ছাপ। এটা দেখে মারিয়া ইরফানকে ডাকলো, এই যে শুনছেন, এদিকে একটু আসুন। ইরফান হুইল চেয়ার নিয়ে এগিয়ে এসে বলল, হ্যাঁ কি হয়েছে বলো? মারিয়া ইরফানের দিকে তাকিয়ে ওই গাছের দিকে ইশারা করে বলল, কাল বলেছিলাম না এখানে ঘোড়া ছিল? আপনি তো বললেন স্বপ্নে দেখেছি। দেখুন ঘোড়ার পায়ের ছাপ। ইরফান সেদিকে তাকিয়ে বলল, কোথায় ঘোড়ার পায়ের ছাপ? এই যে এখানে দেখতে পাচ্ছেন না? পায়ের ছাপ থাকলে তো দেখব। মারিয়া তখন সেদিকে তাকিয়ে দেখলো সেখানে কোনো পায়ের ছাপ নেই। মারিয়া অবাক হয়ে বলল, এ কি, কোথায় গেল পায়ের ছাপ? এখানে কোনো পায়ের ছাপ ছিল না। কাল রাতের স্বপ্নের কথা হয়তো বলতে পারছো না, তাই এখনও জিনিসটা তোমার মাথায় ঘোরাফেরা করছে। না, আমি সত্যি বলছি। আপনি বিশ্বাস করছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। এখন চলো, আমার আবার বের হতে হবে। ইরফান আর মারিয়া ভেতরে চলে গেল, আর সে জায়গায় ঘোড়ার পায়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। ইরফান সকালের নাস্তা করে আবার বেরিয়ে পড়ল। এখন পুরো বাড়িতে মারিয়া শুধু একা। মারিয়া বারবার ভাবছে রাতে যেসব ঘটেছে সেসব কিছু ছিল বাস্তব, কিন্তু ইরফান সেটাকে স্বপ্ন বলে চালিয়ে দিল কেন? ইরফানকে এতদিন যেমন ভালো মানুষ মনে হয়েছে, তেমনি ওকে কাল থেকে রহস্যময় মনে হচ্ছে। কিছু একটা তো রয়েছে যা সবার আড়ালে। আর রাতে মারিয়া যেসব কালো অশরীর দেখেছে সেসব এখানে কি করছে? ছোটবেলায় মারিয়া বিভিন্ন কার্টুন মুভিতে দেখতো যে যারা জাদুবিদ্যা জানে তাদের বাড়িতে এমন অশরীর দেখা যায়। তাহলে কি ইরফানও কোনো জাদুবিদ্যা জানে? তখন মারিয়া মনে মনে বলল, এসব কি ভাবছি, বাস্তবে এসব কখনোই সম্ভব না। এখন মারিয়ার মনে হচ্ছে কাল রাতে সে স্বপ্ন দেখেছিল। ইরফানের কথা ঠিক মনে হচ্ছে। ইরফান চলে যাওয়ার একটু পর সেই সাদা বিড়াল আসে। এই ব্যাপারটা বেশ অবাক লাগছে। ইরফান থাকতে একবারের জন্য তো সে সাদা বিড়াল আসে না। মনে মনে ভাবলো ইরফান হয়তো তাড়িয়ে দেয়, তাই আসে না। সে বিড়াল সব সময় মারিয়ার সাথে বসে থাকে। মারিয়া যেখানে যায় সেই বিড়ালও ওর সাথে যায়। ইরফান আজ সন্ধ্যায় ফিরে এলো। ইরফান আসার পরই সেই বিড়াল উধাও। মারিয়া আজও ইরফানকে বলল, আপনি কি কোনো অফিসে চাকরি করেন? ইরফান হিসেব জবাব দিল, সেরকম কিছু ধরে নাও, তবে সময় হলে অবশ্যই জানবে। মারিয়ার কিছু বলে না। এভাবে কয়েকদিন কেটে গেল। মারিয়া ইরফানের ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করছে কিন্তু পারছে না। মারিয়া মাঝে মধ্যে থানায় ফোন করে ওর পরিবারের হত্যাকারীর কথা জিজ্ঞেস করলে শুধু বলে, খুব শীঘ্রই আমরা হত্যাকারীকে ধরে ফেলবো। ইরফান মারিয়াকে কিছু টাকা হাতে দিয়ে বলল, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছু জামা কিনে নিয়ে এসো। আমার তো জামা আছে, আবার নতুন করে কেনা কি দরকার? এসব দিয়ে চলবে, অনেক পুরনো এগুলো, তুমি নতুন কিনে নিয়ে এসো। মারিয়া এতে একটু খুশি হলো। পরের দিন ইরফান কাজে যাওয়ার পর মারিয়া মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মারিয়া রিক্সা থেকে নেমে মার্কেটের ভেতরে যাবে, এমন সময় তার সামিউলের সাথে দেখা হলো। গল্প নতুন ঘরের অন্ধকার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।